সামনে পরিবর্তনের জন্য ভোট চাইতে হবে মানুষকে, ইনসাফ প্রতিষ্ঠার জন্য ভোট চাইতে হবে মানুষের কাছে। মানুষকে এটা করজোরে নিবেদন করতে হবে, আগামীর বাংলাদেশে যদি দুর্নীতিমুক্ত একটি আধুনিক ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চাও, তাহলে যে সকল মানুষেরা ইনসাফের কথা বলে আর তার নিজের জীবনে ইনসাফ বাস্তবায়ন করে, সেই মানুষের পক্ষে এখন তোমরা যদি দাঁড়াও, তাহলে তোমাদের জন্য অপেক্ষা করছে একটি সুন্দর বাংলাদেশ। আর যদি এর ব্যত্যয় ঘটাও, তাহলে সামনে নিজের সম্পদ আর নিজের সন্তানের লাশ গুনে নেওয়ার জন্য প্রস্তুতি নাও। কারণ তারা লুটে পুটে খাবে, এ কারণেই তারা শুধুমাত্র একটা নির্বাচনের বন্দোবস্ত করে, অন্য নির্বাচনগুলো তাদের ভালো লাগে না। কেন উপজেলার ইলেকশন তাদের ভালো লাগলো না? কি কারণে তাদের কি ইউনিয়ন পরিষদের ইলেকশন ভালো লাগলো না? কি কারণে ছাত্র সংসদ নির্বাচনগুলো তাদের ভালো লাগে না? তা কেন তারা গণভোটে আগে গণভোট হোক এই ব্যাপারে তারা পছন্দ করে নাই? এর একটাই কারণ, তারা জনগণের ম্যান্ডেটকে এখন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। যেভাবে জনগণ জেগে উঠেছে, চারিদিক থেকে ইনসাফের কথা বলছে, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই অবস্থান হইলে তাদের রাজনীতি এই বাংলাদেশে আর টিকবে না। এই জায়গায় তারা এখন স্ট্রিক্ট যে একদিনেই সব হইতে হবে, যা লুটপাট সন্ত্রাসী কর্মকাণ্ড যা করবে একদিনেই করবে। এখন প্রতিপক্ষের উপরে হামলা করছে না? নির্বাচন কমিশনে গতকালকেই দেখলাম এক প্রার্থী তাদের নামে অভিযোগ করছে, এই কারণে নির্বাচন কমিশনের সামনে তাকে বেধড়ক পিটাইছে, একজন প্রার্থীকে এইভাবে পিটাইছে। তারা কতটা সন্ত্রাসী চেহারা তারা এখন ধারণ করেছে। সেই লজ্জা, মাজলুম যখন জালিম হয় তখন অবস্থা কিন্তু খুব খারাপের দিকে চলে যায়। আর এই জালেমের পতনটাও আল্লাহর পক্ষ থেকে খুব দ্রুতই ত্বরান্বিত হয় মানুষের কাছে। এই কারণে আমরা গিয়ে এখন একটু পজিটিভ কথাগুলো বলবো। আমরা আসলে বাংলাদেশে কি চাই, কিভাবে পরিবর্তনটা হবে, আমরা ক্ষমতায় আসলে কোন জায়গায় মানুষের শান্তি আমরা প্রতিষ্ঠা করব, এই জিনিসগুলো এখন বলতে হবে। এই সমাজের বড় বড় প্রবলেমগুলো নিয়ে মানুষের সামনে কথা বলতে হবে। মানুষ এখন আমাদের কাছে চায় যে রাস্তার সমস্যা সমাধান করে দিতে পারলেই তোমাদেরকে ভোট দিব। রাস্তার সমস্যাটা মানুষ ফার্স্ট প্রায়োরিটি দেয়, কারণ বিগত সময়ে রাস্তা করছে, এটার যা বরাদ্দ দেওয়া হয় রাস্তা একদিকে বানায় আর একদিকে ভাঙতে থাকে। যা উপর থেকে বাজেট আছে, আসমান থেকে যা নাজিল হয় আর কি, ওই যে মানে টাকা যেগুলা অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট হয়ে নাজিল হয়, এগুলো আস্তে আস্তে নিচ পর্যন্ত পড়তে ও 10% আর অবশিষ্ট থাকে না। জনগণ সেটা পায় না, এই বদ্ধসত্যভোগিতা এবং এই মাঝখানের যে অর্থ বরাদ্দের করাপশন, এই করাপশনগুলো বন্ধ করে দিয়ে এর পুরো টাকা যা বাজেট হয় তা এশিয়া মহাদেশের মধ্যে যে দেশগুলো আছে তার চেয়ে সবচেয়ে বেশি বাজেট হয় বাংলাদেশে এই রাস্তাঘাটের জন্য। সুতরাং এই রাস্তাঘাটের যদি শতভাগ বরাদ্দ বাস্তবায়ন করা যায়, রাস্তাগুলো একেবারে কনক্রিট করে দেওয়া সম্ভব। বাংলাদেশে কোনো কাঁচা রাস্তা থাকার কথা না, আর ঝিকঝাক উঁচু নিচু রাস্তা থাকারও কথা না। জনগণের প্রবলেম হচ্ছে হেলথ সেক্টরের প্রবলেম। মানুষ স্বাস্থ্য খাতে যে পরিমাণ অবহেলা আর দুর্নীতির শিকার হয়, 70% মানুষ টিআইবির রিপোর্ট অনুযায়ী তাদের কাছে বলেছে যে আমরা সরকারি হাসপাতালে সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার হয়েছি, করাপশনের শিকার হয়েছি, টাকা ঘুষ দিয়ে আমাদেরকে সেবা নিতে হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে গেলে মনে হয় ছাগলের ছানা, মানে গো বাছুরের ছানা যেরকম থাকে অবহেলায় অবজ্ঞায়, এদেশের জনগণ নাকি দেশের মালিক হয়ে ওই হাসপাতালগুলোতে ওই মানুষগুলো যেভাবে পড়ে থাকে, এগুলো দেখলে কান্নায় চোখ থেকে পানি ঝরঝর করে পড়ে আসে। কল্পনা করা যায় না মানবিকতা কোথায়। সরকারি হাসপাতালগুলোতে ডাক্তার খুঁজে পাওয়া যায় না, ডাক্তার আসে বড় ডাক্তার 2 ঘন্টা 3 ঘন্টার জন্য তার অন্য চেম্বার নিয়ে এসে ব্যস্ত হয়ে পড়ছে, ইথিক্স নাই তাদের ভেতরে। বেসরকারি হাসপাতালে যাও, এই টেস্টটা কোথায় থেকে করাবো? সরকারি হাসপাতালে সব মেশিন নষ্ট, দরপত্র হয়, এরপরে সেকেন্ড হ্যান্ড মেশিন কিনে নিয়ে আসে, এই রিপেয়ারিং না করতে সব নষ্ট হয়ে যায়। সরকারি হাসপাতালে আসে চিকিৎসার জন্য, প্রেসক্রিপশন লিখে বেসরকারি হাসপাতালে যাও, কোন ডাক্তারের কাছ থেকে নিয়ে আসছো, এটার আবার 40% কমিশন, এগুলো আবার ফ্রিজ এসি টেসি সব চলে যাচ্ছে। স্বাস্থ্য খাতে জনগণের জীবন নিয়ে যে পরিমাণে তামাশা এই দেশে হয়, এটা লাঞ্ছনাদায়ক, কষ্টকর। এই পরিস্থিতির পরিবর্তন দরকার। জামাত ইসলামী এই ঘোষণা দিয়েছে, ইনসাফের বাংলাদেশ হলে বাংলাদেশের 64টি জেলায় আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলা হবে, যে স্বাস্থ্যসেবার জন্য মানুষকে ঢাকায় আসতে হবে না, বিদেশে যেতে হবে না। এই স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে তারা নিজেদের এই সেবাগুলো তারা নিতে পারবে। এই স্বাস্থ্যসেবার কথাগুলো মানুষদেরকে বলতে হবে। প্রত্যেকটা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে হেলথ সেন্টারগুলোকে আধুনিকায়ন করা হবে। এখানে যে সকল মধ্যস্বত্বভোগীরা যারা রয়েছে এবং যারা হচ্ছে এখানে করাপশনের সাথে জড়িত, তাদেরকে স্ট্রিক্টলি হ্যান্ডেল করা হবে। আমার মনে হয় জামাত ইসলামী ক্ষমতায় আসার পরের দিন রাতে দেখুন প্লেন লাইন ধরে গেছে, দুর্নীতিবাজ যেগুলা, চাঁদাবাজ যেগুলা,
এমনি ভালো হয়ে যাবে, দূরে দাড়ি টুপি পরা মসজিদে দেখবেন ফজরের নামাজে তাদেরই আগে দেখবে। জামাতের কথা শোনার পরে এমনি হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, আর ঘুষ টুস এক রাতেই বন্ধ, এটা ভয় পাবে তারা। এবং এরপরে তাদেরকে গণপ্রতিরোধের ডাক দিতে হবে যে তুমি ব্যবসা করবা তোমার স্বাধীন বাংলাদেশে, তুমি বাংলাদেশের নাগরিক, সাংবিধানিকভাবে তোমার অধিকার আছে, তুমি বাংলাদেশের নাগরিক হিসেবে ব্যবসা করবা, তোমার কাছ থেকে 1 পয়সা চাঁদাবাজরা যদি নেয় কমিউনিটি গড়ে তুলে তাদেরকে পিটায় পুলিশের হাতে ধরাই দেবে। দেখবেন জনগণ কারওয়ান বাজারে যেরকম ধোলাই দিছে, পুরো বাংলাদেশে এরকম গণধোলাই কর্মসূচি চলবে, তখন চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকায় টিকতে পারবে না। তা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ একদিনে গড়ে তোলা সম্ভব হবে ইনশাআল্লাহ। মানুষ যায় ব্যাংকগুলোতে, লোন পায় না, তেলো মাথায় তেল দেওয়া হয়। ব্যাংকিং লোনগুলো যারা উদ্যোক্তা হতে চায়, তরুণ উদ্যোক্তাদের ব্যাংকিং লোন বিনা সুদে বিনা শর্তে এখানে ব্যাংকিং লোন দেওয়া হবে, সাথে সাথে সরকারের পক্ষ থেকে কারিগরি প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে। তাহলে ইয়ত এম্পাওয়ারমেন্ট তৈরি হবে। শিক্ষা ব্যবস্থা হজবরলা অবস্থা, কারিগরি শিক্ষায় যুব শ্রেণীকে যদি শিক্ষিত করা যায় তাহলে 6,20,00,000 মানুষ যে পভার্টির সীমার নিচে বসবাস করছে, আর 30% মানুষ এখন বাংলাদেশে চরম দারিদ্র সীমার নিচে বসবাস করছে। এই চরম দারিদ্র সীমার নিচ থেকে মানুষকে উঠাতে গেলে তাদেরকে এম্পাওয়ার্ড করতে হবে। এই এম্পাওয়ারমেন্টের জন্য তাদেরকে টেকনিক্যাল ট্রেনিংগুলো এক্সিলারেট করে দিতে হবে, এবং সেই ট্রেনিংয়ের জন্য জামাত ইসলামী কমিটেড। আমিরে জামাত বলেছে তাদের ইশতেহারে এটা ঘোষণা দেবে যে এই ট্রেনিং ইনস্টিটিউটগুলোকে শতভাগ ফাংশনাল করা হবে, দক্ষ ট্রেনার এখানে নিয়োগ দেওয়া হবে, এবং ট্রেনিংয়ের জন্য যত প্রকার ইকুইপমেন্ট দরকার তার জন্য ইয়ত মিনিস্ট্রিতে যা বরাদ্দ দেওয়া দরকার LGRD থেকে, মানে ইয়ত মিনিস্ট্রি থেকে সেই বরাদ্দগুলো শতভাগ নিশ্চিত করা হবে, এম্পাওয়ারমেন্ট করা হবে। ইউনিভার্সিটিগুলোকে টেকনিক্যাল হাব তৈরি করে ফেলা হবে, কারিগরি শিক্ষা এবং ল্যাঙ্গুয়েজ শিক্ষা দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়, সে কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকারি তদারকি থাকবে। বিদেশে যারা যেতে চায় তাদের মধ্যস্বত্বভোগিতার কারণে লক্ষ লক্ষ টাকা অপব্যয় হয়, এরপরে আবার টাকা দিয়ে দালালরা এই টাকাগুলো মেরে দিয়ে চলে যাচ্ছে, পাঠাচ্ছে আনইফিশিয়েন্ট স্কিল লেবারগুলো, সেখানে গিয়ে তারা সাপ্রেসড হচ্ছে, তাদের ভিসা জটিলতা হচ্ছে, পাসপোর্টে প্রবলেম তৈরি হচ্ছে। এই সমস্যাগুলো হবে একেবারে অন টু ওয়ান, অনলাইনের মাধ্যমে আবেদন করবে, কোনো মাঝখান থেকে কোনো মধ্যস্বত্বভোগী বা দালাল থাকতে পারবে না। তার অপোনেন্ট যারা, তাদেরকে দুর্বল করার জন্য কতগুলো পলিসি নিয়েছিল। প্রথমত তার দলের মধ্যে সে বিভাজন তৈরি করে ফেলেছিল, দেশের জাতির মধ্যে বিভাজন তৈরি করে ফেলেছিল। দ্বিতীয় যে কাজটা সে করছিল, পুরুষদেরকে হত্যা করতো, যারা তার বিরোধিতা করতো, নারীদেরকে আর সন্তানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা থেকে বিরত রাখত। এরপরে ফেতনা ফ্যাসাদ সৃষ্টি করেছিল তারা, যাতে তার এগেইনস্টে দাঁড়ানোর মতো কোনো শক্তি অবশিষ্ট না থাকে। বাংলাদেশের সাথে এখন বর্তমান প্রেক্ষাপটের সাথে এগুলো দেখবেন মিলে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, আর আমি চেয়েছিলাম যাদেরকে এই জমিনে দুর্বল করে রাখা হয়েছে তাদেরকে এই জমিনে ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এখানের আইম্মা নেতা বানাতে, আর তাদেরকে আমি ওয়ারিস উত্তরাধিকারী বানাতে চেয়েছিলাম। আর এটা হামান কারুনের জন্য যতই কষ্টের কারণ হোক না কেন, তারা অনেক কষ্ট করছে এদেরকে দুর্বল করে রাখার জন্য, ভাবছে শেষ হয়ে যাবে। তা আমাদের উপরে যে জুলুম নির্যাতন চালানো হয়েছে, আমরা বলি 2009 সালে আমি ছাত্র শিবিরের সদস্য শপথ গ্রহণ করি। তো এই সময়ে সংগঠনের যে গ্রোথ, যে অবস্থা আমি দেখেছি, আর আওয়ামী রিজিমের পরে এই জুলুম নির্যাতনের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সংগঠনের গ্রোথ স্বাভাবিক অবস্থার চাইতেও কয়েক গুণ বেশি বাড়িয়ে দিয়েছেন, যেটা এর আগে 35 বছরে আমরা পারি নাই। তার মানে আমাদের এই জমিনে যারা দুর্বল করতে চেয়েছে, আর আল্লাহ চাইছে আমাদের শক্তিশালী করতে। এমন শক্তিশালী করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে শতবর্ষী একটা বিশ্ববিদ্যালয়, 125 বছর প্রায় এর বয়স, 125 বছরের হিস্ট্রিতে ইসলামী ছাত্র শিবির এই 25 সালে জুলাই পরবর্তী অভ্যুত্থানে এই বিশ্ববিদ্যালয়ে ল্যান্ডস্লাইড ভিক্টরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এটা তো শত বছরের ইতিহাসে একটা রিমার্কেবল একটা ঘটনা। এবং যেই ক্যাম্পাসে আমাদেরকে হত্যা করা যাচ্ছিল, আমাদের নামে মানুষকে পিটাইলে তার কোনো বিচার হইতো না, মারার পরে এরপরে অর্ধমৃত অবস্থায় আমাদের ভাইদেরকে নিয়ে জেলখানায় দিলে আমাদের নামেই আবার অস্ত্র মামলা দেওয়া হতো, এমনভাবে আমাদেরকে দুর্বল করতে চেয়েছে। এবং এমন হয়েছে 14-15 সালের দিকে তো হল থেকে ধরে ধরে 100-র উপরে ভাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেলখানায় ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুধু ছাত্র শিবিরের সাথে সংশ্লিষ্টতা পেয়ে কামরুল ভাইকে পিটিয়ে হত্যা করছিল, তার বিচার হয় নাই। কামরুল ভাই শুধু ছাত্র শিবির করে এই কারণে,
আল্লাহ রাব্বুল আলামিন সেই জমিনটা আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে সেখানে সম্মানিত করেছেন। ইনশাআল্লাহ সামনে আরও যে ছাত্র সংসদ আছে, নির্বাচনের আগে আরেকটা হবে। অনেক কনস্পাইরেসি করছে বন্ধ করার জন্য, সব ছাত্র সংসদই বন্ধ করতে চেয়েছিল তারা জনগণের ম্যান্ডেট বা ভোটের ম্যান্ডেটকে মোটেও তোয়াক্কা করে না, পছন্দ করে না। জোর জবরদস্তি করে, ক্ষমতা খাটিয়ে, এরপরে তাদের পেশি শক্তি খাটিয়ে, বুদ্ধি যতটুকু তাদের অবশিষ্ট ছিল সবগুলো খাটানোর চেষ্টা করছে যে ছাত্র সংসদগুলোকে যাতে না করা যায়, এবং বলছে আমরা প্রিপেয়ার্ড না, আমরা এই প্রস্তুত না, সেই প্রস্তুত না। 1.5-2 বছরেও যারা প্রস্তুতি নিতে পারে না, তাদের ছাত্র রাজনীতি বা করার কি যৌক্তিকতা আছে? আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন মানুষের ম্যান্ডেট পেতে গেলে কিভাবে কাজ করতে হয়। আমরা এই ক্যাম্পাসগুলোতে মানুষের, ছাত্রদের প্রবলেম নিয়ে কিন্তু কথা বলেছি। আমরা এখানে প্রথমত বলেছি তোমাদের বাসের সমস্যা, আমরা সেটা নিয়ে কাজ করব। তোমাদের সমস্যা রয়েছে আবাসনের, সেটা নিয়ে আমরা কাজ করব। তোমাদের সমস্যা রয়েছে ক্যাম্পাসের সিকিউরিটির, আমরা এই সিকিউরিটির বিষয়টা নিয়ে কাজ করব। আমরা ক্যাম্পাসের যত ডেভেলপমেন্ট এতদিন হয় নাই, যে অর্থগুলো ছাত্র সংসদে বরাদ্দ ছিল তা ইউটিলাইজ না করে এগুলো লুটেপুটে যারা খেয়েছে, তার এগেইনস্টে আমরা তোমাদের হয়ে কাজ করব। যতটুকু শক্তি আমাদের আছে সর্বোচ্চ শক্তি বিনিয়োগ করব তোমাদের জন্য। ছাত্ররা আমাদের কথা শুনেছে, আমাদের উপর আস্থা রেখেছে, আমাদের বিরুদ্ধে যত প্রপাগান্ডা চালাইছে আমরা কোনো জবাব দেই নাই। ওরা আমাদেরকে কাটার আঘাত দিয়েছে, আমরা ফুল দিয়ে তাদেরকে বরণ করেছি। আমাদেরকে গালিগালাজ দিয়েছে, দিন শেষে আমরা শুধুমাত্র ডিজার্ভেশন, হোপ, আশা মানুষদেরকে শোনানোর জন্য চেষ্টা করেছি। ছাত্ররা তাদের প্রপাগান্ডায় মন ভুলায় নাই। তারা কোটি কোটি টাকা খরচ করছে এক একটা ছাত্র সংসদে খাওয়ানোর জন্য। তারা আবার এইগুলা উদরপিণ্ডি বুদারঘারেও চাপাইছে। ছাত্র সংসদে তারা খাওয়ানোর জন্য এক একজনকে যে পরিমাণে খাওয়াইছে, এখনো পর্যন্ত ওই বিশ্ববিদ্যালয়ের আশেপাশের কিছু কিছু জায়গায় গিয়ে খুঁজে দেখবেন টাকা পায় এখনো তাদের কাছে, বাকি বকেয়া রয়ে গেছে। কি পরিমাণে খাওয়াইছে তারা, ছাত্ররা খেয়েছে এবং বলছে যে খাইলাম ভাই, কিন্তু ভোট জায়গা মতো দিব। তা আমরা জিজ্ঞাসা করছি যে খাওয়ার প্রতি একটু কৃতজ্ঞতা বোধ আছে না? বলছে ভাই যা খাওয়াইছে এই টাকা তো উঠাবে পরে, আবার কিভাবে উঠাবে? চাঁদাবাজি করেই তো উঠাবে, তো এইখানে টেন্ডারবাজি করেই তো উঠাবে। তো এই টাকা যা খাওয়াইছে এটাও আমরা বিশ্বাস করি যে কোনো না কোনো সোর্স থেকে তারা এই টাকাগুলো নিয়ে আসছে, পরে এই পথকে ব্যবহার করে এই টাকা তারা উসুল করবে। যদি এই উসুল করেই থাকে তাহলে এইটা তো আমাদের হক, এটা খেয়ে প্রবলেম নাই। তো মানুষও এখন ডিজিটাল যুগে সবার কাছে তো অ্যান্ড্রয়েড ফোন আছে, সবাই সব কিছু জানে। আপনারা লোকের কাছে যে বলবেন যারা ভোট টাকা দিয়ে কিনতে চায় ওই টাকা যেন তারা নেয়, কারণ ওইগুলো চাঁদাবাজির টাকা, এগুলো ফতোয়া জায়েজ, এই টাকাগুলো তাদের জন্য জায়েজ, এগুলো জনগণেরই হক। ওদের পকেটের টাকা তো আর দিচ্ছে না, আর যে টাকা খরচ করছে ওই টাকা তো পরে তার উসুল করতে হবে। এই জন্য টাকা দিলে ওই টাকা নিতে হবে, কিন্তু ভোট দেয়া যাবে না। ভোট যদি দেয় তাহলে আজীবনের জন্য কিন্তু তারা এর জন্য দায়ী থাকবে। আর ভোট দিয়ে এই 2000-3000 টাকা পাওয়ার পরে এখানে যদি ইমানদারিতা দেখায়, এইটা হবে সবচেয়ে বেশ বড় নেফাকি চরিত্র। এটা ঠিক হবে না, কারণ তারা প্রমাণ করেছে ইতিমধ্যে। তারা বলছে সেন্টার কেন্দ্রিক 200 জন 300 জন লাঠিয়াল বাহিনী গুছাইতে কেন্দ্র দখল করবে নাকি তারা আবার। এরপরে তাদের একটা দিবা স্বপ্ন আবার রয়েছে, মানুষকে ভয় দেখায়, যদি দাঁড়িপাল্লায় ভোট দাও তাহলে ভোট কেন্দ্রের আশেপাশে যেও না, ভয় দেখাচ্ছে আমাদেরকে। এই ভয়গুলো যে পূর্বে যারা দেখিয়েছে তারা দিল্লি গিয়ে পালাইছে, এরা যে ভয় দেখাচ্ছে তারা যে কোথায় পালাবে এগুলা কিন্তু ঠিকঠাক এখনো করে নাই। তারা ঠিক না করে এরকম হুমকি দামকি দিচ্ছে। আমারও তো আশঙ্কা হচ্ছে জনগণ যদি এইবারই খেপে যায় তাহলে না জানি কি অবস্থা গিয়ে তাদের জন্য দাঁড়ায়। প্রতিটা কেন্দ্রে আমাদের বলতে হবে যে ভোট কেন্দ্রেই আমরা থাকবো। আমরা ভোট দিয়েছি, সন্ধ্যা পর্যন্ত ভোট গুনে নিয়ে এরপরে এই কেন্দ্র ছাড়বো। জনগণকে যদি এইভাবে অ্যাকোমোডেট করা যায়, যারা ভোট ডাকাতির চিন্তা করতেছে এই ডাকাতগুলো ভয়তে পালাবে ইনশাআল্লাহ। ওরা বিলালের কলিজা নিয়ে কিন্তু দল করে। এই লোকগুলোকে এর আগে 15 বছরে আপনারা রাস্তাঘাটে দেখছেন নাকি? এত লোক কয়জন মিছিল করছে দেখছেন না? তো সেই লোকগুলো কোথা থেকে আসে? এই যে সন্ত্রাসগুলো যারা করছে আন্তঃকন্দলে, এখন পর্যন্ত 217 জন মানুষকে যারা হত্যা করছে, এই যে আন্তঃকন্দল, এই পেশি শক্তিগুলো দেখাচ্ছে, এই ক্ষমতা, এই শক্তি এতদিন তাদের কাছে কোথায় ছিল? আওয়ামী লীগের বিরুদ্ধে তো তারা এইগুলো ব্যবহার করে নাই। ব্যবহার করলে তো আওয়ামী লীগ থাকার কথা না। তারা মার্চ ফর ঢাকা ঘোষণা দিয়ে নামে নাই রাস্তায়। সেদিন শহীদ মনসুর শহীদ হয়েছে, ওই দিন যারা শহীদ হয়েছে ইসলামী ছাত্র শিবিরের ভাইরা সেদিন জীবন দিয়েছিল, রাস্তায় থেকেছে ইসলামী ছাত্র শিবিরের ভাইরা। আমাদের ভাইরা গুমের শিকার হয়েছে, সর্বোচ্চ সংখ্যক গুমের শিকার হয়েছে একক ছাত্র সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবির। আমাদেরকে হত্যা করা হয়েছে, আমাদেরকে দেশান্তরিত করা হয়েছে, আমরা আমাদের ভূমি ছাড়ি নাই।
এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ওয়ানাজআলাহুম আইম্মাতা ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি তোমাদের নেতা বানাবো আর আমার উত্তরাধিকারী আমি তোমাদেরকেই বানাবো ইনশাআল্লাহ।